এখানে ট্রাম্প এই কথাটা বলছেন। দেখুন, ট্রাম্পের চলে গেলাম কেন এটার পরপরই ওইখানে ট্রাম্পের আলোচনার সাথে। চীন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরে ব্যাপকভাবে বিরক্ত, হতাশ এবং উদ্বিগ্ন। বিরক্ত কেন? চীনকে সে তার নিজের কথায় চালাতে পারছে না বা নিজের কি বলে লাইনে আনতে পারছে না। হতাশ কেন? হতাশ হচ্ছে চীনকে শায়েস্তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণে এফোর্ট বা প্রচেষ্টা করা দরকার বলে মনে করছে ট্রাম্প, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলোও করছে না, সরকারি বেসরকারি কোম্পানিগুলো এমনকি, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলোও করছে না। এখন এই চীনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র গত ২০ বছরে এতটা পিছিয়ে পড়েছে যে সে আগামীর দিনে নিজেকে, নিজের অর্থনীতিকে, নিজের প্রযুক্তিকে রক্ষা করা এবং তার এই যে প্রভাবটা সারা বিশ্বে সেটাকে বিস্তার করে যে একটা সামনে এগিয়ে চলার নীতি আমেরিকার ছিল, সেটা মুখ থুবড়ে পড়বে। চীনকে ঠেকাতে পারছে না। আর চীনকে ঠেকাতে না পারলে তার যে বিশ্বের নেতৃত্ব দেওয়ার শক্তি, ক্ষমতা, কি বলে যে সিস্টেম আমেরিকার, এটা পুরোপুরি ধ্বংস হওয়ার সম্ভাবনা। আর এটা ধ্বংস হওয়া মানে আমেরিকার সবকিছু হারানো। যে কারণে আমেরিকা চাইছে চীনকে ঠেকানো, কিন্তু চীনকে ঠেকানোর মতো কোনো শক্তি এখন আমেরিকার নাই। শুনতে একটু খারাপ লাগতে পারে, লাগতেই পারে, আপনার কোনো সমস্যা নেই। আমেরিকায় বসে যদি শুনেন একটু খারাপ লাগবে, কিন্তু আপনি যদি চীনের প্রযুক্তিগত রেফর্ম, প্রযুক্তির দিক থেকে তার ব্যাপক পরিমাণে অগ্রগতি, টেকনোলজিতে তার যেই পরিমাণে বিনিয়োগ এবং যেই পরিমাণে তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ, সেটার সাথে সাথে সেই খরচের ফলাফল সে যেইভাবে পাচ্ছে, সারা দেশ জুড়ে প্রত্যেকটা মানুষের একেবারে দোরগোড়ায় বলে সে যেভাবে হচ্ছে প্রযুক্তিকে নিয়ে গিয়েছে এবং সেটার ব্যবহার, সে যেভাবে তার শহরগুলোকে পুরোপুরি এআই নির্ভর, প্রযুক্তি নির্ভর শহর হিসেবে গড়ে তুলেছে, সে যেভাবে বিভিন্ন শহরে বিশাল বিশাল হচ্ছে প্রোডাকশন সিটি তৈরি করেছে, এটার কাছে আমেরিকা, ইউরোপ অসহায়। এই অসহায়ত্ব ঢাকতে তারা চীনের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এই লড়াইটা করতেই হবে, সেটা ট্রাম্প করুক আর ট্রাম্পের পরে যে আসুক সে করুক। এই লড়াই করে তারা চীনের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হবে। একটা স্লোগান থাকে না বাংলাদেশে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমেরিকার অবস্থা হচ্ছে এখন এটা। যদি এর আগে আমেরিকা লড়াই করেই বাঁচত, তবে তার সেই লড়াইয়ের ধরনটা ছিল ভিন্ন। সে সরাসরি সৈন্য পাঠিয়ে লড়তো, কিন্তু এখানে চীনের বিরুদ্ধে সে কিভাবে লড়বে এটা মানে নির্ধারণ করতে পারছে না। একবার বলেছে যে আমি হচ্ছে সৈন্য দিয়ে লড়াই করব, আরেকবার বলেছে আমি সরাসরি করব না, আমার বন্ধু বান্ধব যারা আছে ওই অঞ্চলে তাদেরকে দিয়ে চীনের বিরুদ্ধে লড়াই করাবো, চীন দুর্বল হবে। যেটা ইউরোপে তারা হচ্ছে, যেটার একটা পাইলট প্রজেক্ট করেছিল ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে, সেটা ফেল করেছে। এখন চীনের বিরুদ্ধে এটা করতে গিয়ে তার ওইখানে যে বন্ধু বান্ধবগুলো আছে তারা এটার বিরুদ্ধে বেশি একটা সামনে আগাচ্ছে না। তো এই পরিস্থিতিতে আমরা আসলে কি দেখি, এটাকে যদি খুব সহজে একটা উদাহরণের মাধ্যমে, একটা গল্পের মাধ্যমে তুলে ধরতে হয়, তাহলে এভাবে বলতে পারি। ধরুন পাশাপাশি গ্রাম, ২ গ্রামে ২ জন মোড়ল। এই ২ মোড়ল বলছে যে আমি এই গ্রামকে, মানে এই গ্রামের পুরোটাই সবাই হচ্ছে আমার কন্ট্রোলে থাকবে। আর ওই মোড়ল বলছে সবাই আমার কন্ট্রোলে থাকবে, কিন্তু এই ২ মোড়লের কারো কন্ট্রোলে নাই। এই গ্রামবাসীরা করছে কি, লড়াই করছে, মারামারি করছে, ব্যাপক পরিমাণে মারামারি করছে। মারামারি কইরা টইরা মোটামুটি মানুষজন মাইরা টাইরা দুর্বল টুর্বল হইয়া টইয়া অবস্থা খারাপ। তখন ওই যেই গ্রামে মারামারি হয়েছে তার পাশের গ্রামের মোড়ল ওখানে এসে একটা ক্ষমতা খাটানোর চেষ্টা করছে। ঠিক সেই সময়ে দূর থেকে আরেক গ্রামের মোড়ল এসে বলল কি, এই
তোমরা এই যে মারামারি করে একেবারে দুর্বল হয়ে গেছো, তোমাদের তো এখন অর্থ দরকার, সাপোর্ট দরকার, তারপরে হচ্ছে নিরাপত্তা দরকার, এটা দরকার, সেটা দরকার। তোমাদেরকে আমি হচ্ছে নিরাপত্তা দেব, সাপোর্ট দেব, তোমরা আমার কথায় চলো। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে এসে এই কাজটা করলো, আমার কথায় চলো। কিন্তু আমি যে তোমাদেরকে নিরাপত্তা দেব, সবকিছু দেব, সেটার জন্য তোমাদের কি করতে হবে? আমাকে তোমাদের চাঁদা দিতে হবে, আমাকে তোমাদের চাঁদা দিতে হবে, তারপরে বা খাজনা দিতে হবে, যেভাবে বলেন। তারপরে হচ্ছে তোমাদের সব কেনাকাটা আমার কাছ থেকে করতে হবে, আমার কথায় উঠতে হবে, আমার কথা হবে। আমি যেভাবে বলবো সেভাবে যদি চলো, তাহলে তুমি নিরাপদ থাকবা, নিরাপত্তা পাবা, অর্থনৈতিক দিক থেকেও অগ্রগতি অর্জন করবা। এটার জন্য যা করা দরকার আমি সব করব। গ্রামবাসী বলল, এই মুহূর্তে তো আমার কিছু করার নাই, ওকে ঠিক আছে। আবার ওই যে মোড়ল, যদি এর কথা না শুনি তাহলে ওই মোড়লের কথা শুনতে হবে, ওই মোড়ল আক্রমণ করবে, তার চেয়ে বরং আমি এটা করি যে এর কথা শুনি। আমেরিকার কথায় তারা চললো, চলতে এমন একটা জায়গায় আসলো যে ওই গ্রামের যে মোড়ল, সেই গ্রামের মোড়ল গেল মারা। মোড়ল মারা যাওয়ার পরে কি হলো, ওই গ্রামের যে মোড়লের অনেকগুলো ছেলে ছিল, তারা ঐক্যবদ্ধ থাকতে পারলো না, তারা বিভক্ত হয়ে গেল। এক একজনের বাবার ওই ঘর বাড়ি ভেঙে চুরে ছিঁড়ে টিড়ে মোটামুটি কেটে কুটে তারপরে হচ্ছে যার যার মতো করে ঘর বানালো, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, অনেকগুলো দেশ গঠন হলো। তখন এই মোড়ল বলল, দেখছো, আমার সাথে থাকার কারণে তোমরা কি অর্থনৈতিকভাবে উন্নতি, নিরাপত্তা সবকিছু তোমাদের আছে। এবং ওই মোড়ল যে তোমাদেরকে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে হুমকি দামকি দিত, আমি তাকেও তো ভেঙে একেবারে চুরমার করে দিছি। আনন্দে তো এরা খুশি, ব্যাপক পরিমাণে খুশি 91 সালের থেকে। তারপরে তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা এখন বিভিন্ন জায়গায় সম্পদ খাবো, তোমাদেরকে নিয়ে আমি যাব, চলো অমুক জায়গায় আমরা হামলা করি। কোথায় হামলা করব? আমরা হামলা করব মধ্যপ্রাচ্যে, আমরা হামলা করব ইরাকে, আমরা হামলা করব কি বলে আফগানিস্তানে, আমরা হামলা করব লিবিয়ায়। এরপরে আমরা ওইখান থেকে যা পাবো ভাগ বাটোয়ারা করে খাবো। ঠিক আছে। মোরলের কথায় এই গ্রামের যারা আছে এরা দৌড়দৌড়ি করলো, ব্যাপক পরিমাণে লুটতরাজ করে টরে ভাগ বাটোয়ারা করে খেলো। এই যে খাচ্ছে, এতে গ্রামবাসী ব্যাপক পরিমাণে হচ্ছে তাদের হাতে টাকা পয়সা আসছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, তাদের জীবন মানের উন্নতি হচ্ছে। কিন্তু ওই পাশের গ্রামে যারা, তারা এই পরিমাণে হচ্ছে অগ্রগতি উন্নতি তাদের হচ্ছে না। এখন এই উন্নতি হতে কি হলো, একটা সময়ে ওই যে গ্রাম, দূরের গ্রামের যে মোড়ল এসে এখানে নিয়ন্ত্রণ করত, সেই মোড়লের জায়গায় অন্য একজন ব্যক্তি আসলো। আসার পরে গ্রামবাসীরা বলছে, তোমাদেরকে আমরা এতদিন পর্যন্ত অনেক দেখছি ভাই, অনেক খাওয়াইছি, অনেক নিরাপত্তা দিছি, অনেক কিছু করছি, এখন আর এটা করা সম্ভব না। কারণ কি? কারণ আমার নিজের ঘরে মানুষই খেতে পারে না। এখন এই গ্রামের লোকজন তো পড়ছে হইয়া যে ভাই, তোমার কথায় আমরা এতদিন পর্যন্ত ওই মোড়লের বিরুদ্ধে লড়াই করলাম, সবকিছু করলাম, এখন তুমি এসে বলতেছো যে এখন আর আমরা একত্রে থাকবো না, এটা কেমনে হয়? ও মোড়ল বলতেছে যে না, এটা সম্ভব না, তোমাদের নিজেদের কাজবাজ নিজেদের করতে হবে, আর যদি তাও না হয়, যদি আমার নিরাপত্তা চাও, তাহলে আরো বেশি টাকা দিতে হবে, এতদিন পর্যন্ত খাজনা বা চান্দা যা দিছো তার চেয়েও বেশি দিতে হবে। কারণ এরা বলতেছে ভাই, তোমার জন্য লড়াই করলাম, তোমার জন্য দৌড়াদৌড়ি করলাম, তোমার জন্য সবকিছু করলাম, ওকে আমাদের জীবন মানের উন্নত হয়েছে, টাকা পয়সা হাতে আসছে, ভালো খাইছি পড়ছি, কিন্তু নিরাপত্তা তো দরকার, তুমি না থাকলে আমরা নিরাপত্তা পাবো কোত্থেকে? এখন কি হচ্ছে, এখন এই যে মোড়ল এই নিরাপত্তা দিতে পারছে না, এই গ্রামবাসী এখন টেনশন। তারা বলতেছে আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিভাবে নিশ্চিত করবো? আমাদের অস্ত্র কিনতে হবে, টেকনোলজি লাগবে, অগ্রগতি লাগবে, টাকা লাগবে। জনগণ যেভাবে খাইতে খাওয়ার অভ্যাস হয়ে গেছে, আমাদের বরিশাল বলে জিহ্বায় তেল লেগে গেছে। এই যে জিহ্বায় তেল লাগছে, এটা তো, এটা থেকে তো তাদেরকে ফিরানো যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের অল্টারনেটিভ খুঁজতে হবে। এই এরা পাশের বাসার মোড়লের কাছে যাচ্ছে। হ্যাঁ? ওর মধ্যে আবার ওই মোড়লের যে ৫-৬টা ছেলে বাবার ঘরবাড়ি মানে ভাগটাগ করে নিয়েছিল। তার মধ্যে আবার একটা ছেলে বাবার অরিজিনাল ঘরটা ধরে রেখেছিল। সেই ছেলে আবার আস্তে শক্তিশালী হইছে। সে এখন মোড়লগিরি করার চেষ্টা করতেছে। হ্যাঁ? রাশিয়া। তো সে শক্তিশালী হইছে। শক্তিশালী হওয়ার পর বলছে, "এই তোমরা যদি ওর কথায় চলো তাহলে কিন্তু খবর আছে।" আবার
দূরে আবার আরেক গ্রামে সেই মোড়ল আবার এত শক্তিশালী হচ্ছে, সে এখন এই সবগুলো গ্রামের উপরে নেতামি করতে চায়, মানে সবগুলো গ্রামের উপরে সে এখন ক্ষমতা খাটাতে চায় চীন। হ্যাঁ, এখন এই গ্রামের লোকজন দেখতেছে যে যদি আমাদের আগের মোড়ল অর্থাৎ আমেরিকা, ইউরোপের কথা বলতেছি, ইউরোপের লোকজন দেখতেছে বা ইউরোপ দেখতেছে যদি আমেরিকা আমাদেরকে পুরোপুরি নেতৃত্ব দিয়ে নিরাপত্তা দিয়ে আগের মতো রাখে, আমরা আমেরিকার পাশে থাকবো। কিন্তু সেটা যদি না হয়, আমাদের নিজেদের নিরাপত্তা যদি নিজেদের নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের এই মুহূর্তে চীন ছাড়া কোনো উপায় নাই। আমেরিকা বলছে চীনকে ঠেকাতে হবে এবং সেজন্য ইউরোপকে বিভিন্ন ধরনের চাপও দিচ্ছে। আবার ইউরোপ বলছে তুমি যে চাপ দিচ্ছ সবকিছু তাহলে তুমি আমাদেরকে দাও, নিরাপত্তা দাও, এটা দাও, সেটা দাও। সেটা যদি না দাও তাহলে আমার তো চীনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। গত কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট চীনে গিয়েছেন, চীন সফর করেছেন, চীনের সাথে অনেকগুলো এগ্রিমেন্ট করেছেন। এরপরে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী চীনে গিয়েছেন, গিয়ে চীনের সাথে বৈঠক করে এসেছেন। এখন জার্মানি পর্যন্ত বলছে যে ট্রাম্প নতুন যে তার রাষ্ট্রনীতি ঘোষণা করেছেন, এই রাষ্ট্রনীতি ঘোষণার মাধ্যমে আসলে ইউরোপকে আমেরিকা তার ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছে। এখান থেকে উত্তরণের জন্য ইউরোপের নিজের ভাগ্য নিজের গড়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু সেই ভাগ্য গড়তে ইউরোপের যে পরিমাণ জনবল দরকার, অর্থ দরকার, সম্পদ দরকার, টেকনোলজি দরকার, সেগুলো ইউরোপের নাই। এবং এই ক্ষেত্রে ইউরোপ যদি এখনো বিনিয়োগ করা শুরু করে, তারপরেও চীনের কাছাকাছি যাওয়া সম্ভব না। তাহলে ইউরোপের এখন সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে চীনের সাথে সম্পর্ক গড়ে তারপরে তার এই দিকগুলোতে আগানো। এটা কতটা পারবে দেখার বিষয়। এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এরপরে